ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার আজ স্যাটারডে, মার্কেট ক্লোজ, কিন্তু মার্কেট রিলেটেড অ্যাক্টিভিটি কিন্তু কন্টিনিউয়াসলি চলছে। এখানে এসবিআই, পাবলিক সেক্টরের যেসব ব্যাঙ্কগুলো রয়েছে পিএসইউ ব্যাঙ্ক, তার মধ্যে নাম্বার 1 ব্যাঙ্ক হচ্ছে এসবিআই। তো এসবিআই দেখলে দেখা যাবে গতকাল 1.5% মতন একটা ভালো অফসাইড মুভমেন্ট দেখাচ্ছে। তো আজকে স্যাটারডে এই কোম্পানিটার রেজাল্ট ডিক্লেয়ার করার কথা ছিল এবং রেজাল্ট কিন্তু চলে এসছে, যার ইম্প্যাক্ট আমরা মন্ডেতে দেখতে পারবো। তো চলুন দেখে নিই যে এই ব্যাংকটা কীরকম পারফরমেন্স করেছে Q4-এ। অ্যাট ফার্স্ট দেখে নেবো যে ব্যাংকটা কোনো কর্পোরেট অ্যাকশন দিয়েছে না, কিন্তু দেখলে দেখা যাবে ব্যাংকটা কিন্তু ডিভিডেন্ড দিয়েছে। কত করে? 15.90 টাকা করে পার শেয়ার। তো এই ডিভিডেন্ডটা ফাইনাল ডিভিডেন্ড নয়, ইন্টারিম ডিভিডেন্ড, যার জন্য কোম্পানি রেকর্ড ডেট ডিক্লেয়ার করে দিয়েছে কত? 16/5/25। অর্থাৎ এই কোম্পানির শেয়ার যারা হোল্ড করছেন তারা 16 তারিখ পর্যন্ত যদি হোল্ড করেন তাহলে কিন্তু ডিভিডেন্ডের জন্য এলিজিবল হবেন, বা যারা ভাবছেন বাই করবেন তাহলে 15 তারিখের মধ্যে তাদের বাই করতে হবে, তাহলে ডিভিডেন্ডের জন্য এলিজিবল হবেন। এবং এই কোম্পানি পেমেন্টের জন্য ডেট কবে ফিক্সড করেছে? 30/5/25, অর্থাৎ 30/5/25-এর আগে কিন্তু এই ডিভিডেন্ডের অ্যামাউন্টটা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে চলে যাবে। এবং তার পাশাপাশি কোম্পানি জানাচ্ছে কি, কোম্পানি 25,000 কারোর ফান্ড রাইজের কথা বলছে। কিসের মাধ্যমে? কিউআইপি প্রসেসের মাধ্যমে, মানে কোয়ালিফাইড ইনস্টিটিউশনাল প্লেসমেন্ট, যেখানে শেয়ার সেল করে কিউআইপি প্রসেসের মাধ্যমে শেয়ার সেল করে কিন্তু এই ফান্ডটা রাইজের কথা বলছে 25,000 কারোর। তো একটা জিনিস মাথায় রাখতে হবে যে কিউআইপি প্রসেসের মাধ্যমে যদি কোনো কোম্পানি ফান্ড রাইজ করে তাহলে মার্কেট ভ্যালু থেকে কিন্তু দামটা কিছু কম রাখা হয়, কারণ নাহলে কেউ পারচেসই করবে না। তো কোম্পানির ভ্যালুয়েশন অনুযায়ী কোম্পানি এখন 800-তে চলছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই ফান্ডটা রাইজের জন্য কোম্পানি ডেট যখনই ডিক্লেয়ার করবে তাহলে কিন্তু একটু ডিসকাউন্টে ডিক্লেয়ার করবে এবং কোম্পানি নিচে আসতে পারে, এটা মাথায় রাখবেন। স্যার আমি কিন্তু আসতে পারে কথাটা ইউজ করেছি, মানে এই নয় যে আসবেই, একদম চলে আসবেই এরকম ব্যাপার না, আসতে পারে, সাধারণত তাই দেখা গেছে। আমরা কোম্পানির রেজাল্টে চলে এসেছি। তো রুপিস কি আছে? অবভিয়াসলি এত বড় ব্যাংক তো রুপিস তো কারোরে থাকবেই। তো রুপিস কি আছে? কারোরে রয়েছে। ওকে, আমরা সিকোয়েন্স দেখে নেব। সিকোয়েন্স কি বলছে? সিকোয়েন্স বলছে 3.24, এক বছর আগে 12.24, আগের কোয়ার্টারে 3.25, এই কোয়ার্টারে। আমরা যদি ইনকাম দেখি তাহলে টোটাল ইনকাম কি বলছে? টোটাল ইনকাম দেখুন, টোটাল ইনকাম বলছে যে ব্যাংকটা এক বছর আগে কি করেছে। এক বছর আগে দেখুন 1,28,411, যেটা আগের কোয়ার্টারে 1,28,467, এই কোয়ার্টারে 1,43,876। তো 1,28,000টা 1,43,000 হয়েছে, 1,28,000টা 1,43,000 হয়েছে। তো কোম্পানি ইয়ারলি এবং কোয়ার্টারলি যে ইনকাম সেটা কিন্তু যথেষ্ট ভালো জাম্প করেছে। এবার খরচা, কারণ খরচাটা যদি কন্ট্রোলে থাকে তাহলে প্রফিট ভালো হবে। তো টোটাল এক্সপেন্ডিচার 6 নম্বর কলম। তো দেখলে দেখা যাবে যে টোটাল এক্সপেন্ডিচারে কি বলছে যে ব্যাংক এক বছর আগে খরচা করেছিল কত? 99,664, আগের কোয়ার্টারে 1,04,916, এই কোয়ার্টারে 1,12,590। তো ইনকাম জাম্প করলেও খরচাও কিন্তু ভালোই জাম্প করেছে। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায়। তো অপারেটিং প্রফিট যদি দেখলে দেখা যাবে ঠিক তার নিচেই রয়েছে, যেখানে এক বছর আগে 28,747, আগের কোয়ার্টারে 23,550। কারণ ইনকাম তো সমান সমান হয়েছিল কিন্তু খরচাটা অনেক বেশি হয়েছে আগের কোয়ার্টারে, যার জন্য প্রফিটটা 28,000 থেকে 23,000 এসছে। এবং এই কোয়ার্টারে দেখলে দেখা যাবে 31,286। তো কোম্পানির প্রফিট, অপারেটিং প্রফিট ইয়ারলি 28,700টা 31,286 এবং 23,500টা 31,286। তো দেখলে দেখা যাবে অপারেটিং প্রফিট কোম্পানি যথেষ্ট ভালো প্রেজেন্ট করেছে ইয়ারলি এবং কোয়ার্টারলি। এবার আমরা কি দেখব? এবার হচ্ছে নেট প্রফিট। তো নেট প্রফিট ফর দ্য পিরিয়ড। তো প্রফিট ফর দ্য পিরিয়ড দেখলে দেখা যাবে ব্যাংকটা এক বছর আগে কী করেছিল দেখুন 20,698, আগের কোয়ার্টারে 16,891, এই কোয়ার্টারে 18,642। তো 20,000টা কিন্তু 18,000 চলে এসছে, 20,600টা। ইয়ারলি দেখলে দেখা যাবে নেট প্রফিট, যেটা ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্ট সব রকম অ্যাডজাস্টমেন্টের পরে পাওয়া যায়, সেই প্রফিটটা ইয়ারলি অনেকটা কমেছে, কোয়ার্টারলি সামান্য বেড়েছে। যেখানে অপারেটিং প্রফিট আমরা দেখেছিলাম কিন্তু ইয়ারলি জাম্প করেছিল। তো এখানে মেন প্রফিটে ইয়ারলি ডাউনফল হয়েছে। তো আমরা কোম্পানির প্রফিট দেখলাম, যে কোনো ব্যাংকের যখন রেজাল্ট আমরা দেখবো না, সেখানে কিন্তু ফার্স্ট প্রফিট, তারপরে প্রভিশন, তারপরে এনপিএ। তো চলুন এবার প্রভিশনটা দেখি। তো আমরা যদি প্রভিশন দেখলে দেখা যাবে দেখুন কোম্পানি
প্রভিশন কি বলছে 8 নম্বর কলামে, যেখানে প্রভিশনটা অপারেটিং প্রফিট থেকে কিন্তু মাইনাস হয়। তো দেখলে দেখা যাবে, দেখুন এই হচ্ছে আমাদের 28,000 অপারেটিং প্রফিট, যেখানে প্রভিশন কত ছিল, প্রভিশন দেখলে দেখা যাবে 1 বছর আগে 1609, আগের কোয়ার্টারে অনলি ফর 911, এই কোয়ার্টারে 6,441। প্রভিশনটা কি, ব্যাংক মনে করছে এই কোয়ার্টারে এই অ্যামাউন্টের টাকাটা ব্যাংকের কাছে আসবে না, অর্থাৎ ব্যাড লোন হয়ে গেছে। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু প্রভিশন 1600টা 6,400 হয়েছে, ইয়ারলি অনেকটা জ্যাম করেছে, যার জন্য কিন্তু প্রফিটে এরকম গিরাবাট দেখা গেছে। তো যে কোনো ব্যাংকের প্রভিশন বাড়া মানে সেই ব্যাংকের কিন্তু এটা ভালো নয়। তো বলতে পারেন প্রভিশন বাড়া মানে কিন্তু ব্যাংক ভালো কাজ করছে না, অর্থাৎ অবশ্যই ব্যাংকের জন্য খারাপ, যেখানে ইয়ারলি এবং কোয়ার্টারলি প্রভিশন অনেকটা বেড়েছে। তো প্রভিশন তো দেখলাম, এবার আমরা কি দেখব, এবার হচ্ছে এনপিএ। তো এনপিএ নন পারফর্মিং অ্যাসেট, যেটা প্রভিশন আস্তে আস্তে বেড়ে বেড়ে কিন্তু নন পারফর্মিং অ্যাসেটে পরিণত হয়, অর্থাৎ এনপিএতে পরিণত হয়, যেখানে একটা অ্যাসেট যেটা কোনো পারফর্মই করে না। তো আমরা কি দেখব, আমরা হচ্ছে গ্রস এনপিএ দেখব। তো গ্রস এনপিএ যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে যে ব্যাংকটার কাছে এনপিএ ছিল 1 বছর আগে 84,276, আগের কোয়ার্টারে 84,360, এই কোয়ার্টারে 76,880। তো প্রভিশন কিন্তু ইয়ারলি কোয়ার্টারলি কমেছে, প্রভিশন না সরি এনপিএ কিন্তু ইয়ারলি কোয়ার্টারলি কমেছে। তো ব্যাংকের যদি আমরা রেজাল্ট দেখি তাহলে দেখলে দেখা যাবে ব্যাংকটা কী করেছে, ব্যাংকটা অপারেটিং প্রফিট ভালো করেছিল, কিন্তু প্রভিশনটা বেড়ে গেছে বলে মেন প্রফিট কমে গেছে, যেটা হচ্ছে একটা খারাপ নিউজ। এবং তার পাশাপাশি এনপিএটা কন্ট্রোল এসছে, এটা কিন্তু একটা ভালো নিউজ। ওভারঅল একটা মিক্সড পারফরমেন্স দেখা গেছে এই ব্যাংকটার ক্ষেত্রে। স্যার এখন দেখার বিষয় যে মার্কেট এই রেজাল্টটাকে কী করে নেয়, যার জন্য কিন্তু আমাদের মন্ডেতে ওয়েট করতে হবে। আর লং টার্ম ইনভেস্টার যারা রয়েছেন, যারা এই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করেছেন, লং টার্ম পর্যন্ত আপনি আরামসে চিন্তাভাবনা করতে পারেন, কারণ কোনো কোয়ার্টারে এরকম খারাপ রেজাল্ট হতেই পারে, তাই বলেই নয় যে এত বড় ব্যাংক খারাপ হয়ে গেছে। আরবিআইয়ের বড় পদক্ষেপ। তো আরবিআই, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কি করে, যে আমাদের দেশের টোটাল ব্যাঙ্কিং সিস্টেমকে সঠিকভাবে পরিচালনা করার জন্য নিয়ম কানুন করে এবং সেগুলোকে লাগু করার জন্য কিন্তু কাজ করে। তো যে কোনো ব্যাংক প্রথমে আরবিআইয়ের পারমিশন নিতে হবে এবং আরবিআই দ্বারা পরিচালিত হতে হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার কোনো ব্যাংক যদি কোনো ডিফল্ট করে বা কোনো নিয়ম কানুন ঠিকঠাক করে না মানে, তখন আরবিআই কিন্তু সেই ব্যাংকের ওপর স্টেপ নেয়। তো এরকমভাবে দেখলে দেখা যাবে অনেকগুলো ব্যাংক এর ওপর কিন্তু আরবিআই স্টেপ নিতে চলেছে স্টেপ নিয়েছে। আজকের দিনের লেটেস্ট নিউজ, যেখানে সেই ব্যাংকগুলো কিন্তু ভালো ভালো দিগ্গজ ব্যাংক। তো মন্ডেতে সেই ব্যাংকগুলোর মধ্যে একটা হালচাল দেখা যেতে পারে। তো চলুন দেখে নিই যে কোন ব্যাংক এবং কী ডিফল্ট করেছে, কী পেনাল্টি লাগিয়েছে আরবিআই। দেখুন, আরবিআই ইম্পোজ penalties on ICICI Bank, Bank of Baroda এবং আদার্স টু লেন্ডার্স। দেখলে দেখা যাবে আরবিআই 97.80 লাখ সামান্য হলেও কিন্তু একটা পেনাল্টি ইম্পোজ করেছে, কার উপর, আইসিআইসিআই ব্যাংকের ওপর। কিসের জন্যে, ঠিকভাবে কিন্তু নিয়ম কানুন মানেনি তার জন্য। তো দেখলে দেখা যাবে কী নিয়ম কানুন, যে কেওয়াইসি রিলেটেড নিয়ম কানুন, যে আরবিআইয়ের যে গাইডলাইন্স আছে কেওয়াইসি রিলেটেড, সেই গাইডলাইন্স মানেনি। এবং তার পাশাপাশি ক্রেডিট কার্ড ও ডেবিট কার্ডের ক্ষেত্রেও কিন্তু ডিফল্ট দেখা গেছে আইসিআইসিআই ব্যাংকের ক্ষেত্রে। তার জন্যে ব্যাংকটার ওপর 97.80 লাখ হচ্ছে একটা পেনাল্টি ইম্পোজ করা হয়েছে এবং ওয়ার্নিং দেওয়া হয়েছে, যদি এগুলো শুধরানো না হয় তাহলে হেভি একটা পেনাল্টি কিন্তু লাগতে পারে। তার পাশাপাশি আরবিআই ইম্পোজ করেছে পেনাল্টি 61.40 লাখ, কার ওপর, ব্যাংক অফ বরোদা। কিসের জন্য, একই কারণ, ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডার ব্যাংকের বিভিন্ন রকম ডিফল্ট দেখা গেছে। দেখুন, নন কমপ্লায়েন্স উইথ সার্টেন ডিরেকশন অন ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডার বাই দ্য ব্যাংক। এবং তার পাশাপাশি দেখলে দেখা যাবে, দেখুন আইডিবিআই ব্যাংকের ওপর 31.8 লাখ ইম্পোজ করা হয়েছে পেনাল্টি। বিভিন্ন রকম লোনের ওপর তারা ডিফল্ট করেছে, বিশেষ করে এগ্রিকালচার এবং তার পাশাপাশি কিষাণ ক্রেডিট কার্ড, সেটাকেও নিয়ে কিন্তু গড়বড় দেখা গেছে আইডিবিআই ব্যাংকের ওপর, যার জন্যে 31.8 লাখ একটা পেনাল্টি ইম্পোজ করা হয়েছে। এবং মহারাষ্ট্র ব্যাংক, ব্যাংক অফ মহারাষ্ট্র 31.80, কিসের জন্য, কেওয়াইসি রিলেটেড কিছু গলতি দেখা গেছে। তো স্যার পেনাল্টি খুব কম ইম্পোজ করা হয়েছে, যেখানে এত বড় ব্যাংক অনলি ফর ল্যাকে করেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এটা ওয়ার্নিং দেওয়া হয়েছে ব্যাংকগুলোকে, যেখানে ফার্দার যদি কিছু দেখা যায় তাহলে কিন্তু বড় পেনাল্টি ইম্পোজ করবে, যেখানে ব্যাংকের ব্যাপক ক্ষতি হবে।
স্যার ডিসক্লেমার দিয়ে রাখি, এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেসব কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম, টোটালটাই লার্নিং পারপাস। বাই করবেন, নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করবেন, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন।